সংবাদ দুপুরের বিরতিহীন এই আয়োজনে স্বাগত সবাইকে। আপনাদের সাথে আছে জাহিদুল বাশার এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। রাজধানীর বিভিন্ন হাটে পর্যাপ্ত পশু থাকলেও দাম নিয়ে অভিযোগ ক্রেতাদের। করোনা ঝুঁকিতে অনলাইনে বেড়েছে পশুর বেচাকেনা। করোনার ঝুঁকি মাথায় নিয়েই ঈদ উপলক্ষে ঢাকা ছাড়ছে মানুষ। মহাসড়কে যানজট, ফেরিঘাটে মানুষের ভিড়। করোনা ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ সহ 15 জেলায় আরও 141 জনের প্রাণহানি। করোনা আক্রান্ত ছিলেন 83 জন। রাজধানীর 15টি সরকারি হাসপাতালে ফাঁকা নেই আইসিইউ। ঈদের পর পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা। করোনা সংক্রমণ ঝুঁকি মাথায় নিয়েই ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন পশুর হাটে শুরু হয়েছে পশু বেচাকেনা। ক্রেতারা বেশি দামের অভিযোগ করলেও বিক্রেতারা তা মানতে নারাজ। এখনও দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক এবং পশুবাহী ট্রেনে আসছে গরু এবং ছাগল। রাজধানীর বিভিন্ন হাটে বিভিন্ন আকারের পর্যাপ্ত পশু রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। সকাল থেকেই বেশ কয়েকটি হাটে ভিড় করতে দেখা গেছে ক্রেতাদের। পছন্দের পশু বেছে নিয়ে দরদাম করছেন তারা। তবে পাইকাররা পশুর আকারের তুলনায় অনেক বেশি দাম চাইছে বলে অভিযোগ ক্রেতাদের। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার থেকে রাজধানীর 23টি অস্থায়ী হাট বসেছে। বেশিরভাগ হাটেই করোনা স্বাস্থ্যবিধি মানছেন না ক্রেতা, বিক্রেতা ও ব্যাপারীরা। হাটে ঢোকার মুখে ও ভেতরে যেসব নির্দেশনা মেনে চলার কথা তাও মানছেন না কেউ। আর একদিন পরই কোরবানির ঈদ। এখনো জমে ওঠার অপেক্ষায় দেশের বিভিন্ন এলাকার পশুর হাটগুলো। এখনো দর কষাকষির প্রবণতাই বেশি ক্রেতা বিক্রেতাদের মধ্যে। তবে দ্রুতই এই অবস্থা কাটবে বলে আশা বিক্রেতাদের। গাজীপুরে এবার কোরবানির ঈদ উপলক্ষে বসেছে 54টি পশুর হাট। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় হাট 12টি। বেচাকেনা এখনো খুব একটা জমেনি। ক্রেতারা বেশি দামের অভিযোগ করলেও বিক্রেতাদের বক্তব্য উল্টো। দাম যায় 1.5 লাখ 2 লাখ, আমি 1 লাখের নিচে দাম কইছি। সুবিধা আমাদের ভালো, কিন্তু বাজার কম, এটাই হচ্ছে বড় বিষয়। আমাদের যে বাজারে গরু যে দাম বলছে তাতে আমাদের বিপদ দেয়। করোনা পরিস্থিতির মধ্যে হাট বসায় জোর দেয়া হচ্ছে স্বাস্থ্যবিধিতে। এই মুহূর্তে মানুষ কষ্ট আছে, তারপরও যতটুকু সম্ভব মানুষ যেন একটু দূরত্ব বজায় থেকে যেন তারা কুরবানির পশুটা ক্রয় বিক্রয় করে, সেটা আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের ম্যাজিস্ট্রেট এবং আমাদের 12টা টিম তারা সার্বক্ষণিক জ্ঞান আছে। সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসে কিনা সেই শঙ্কা ছিল চুয়াডাঙ্গার খামারি ও ব্যবসায়ীদের। তবে হাটে এখন পর্যন্ত ভারতীয় গরু না ওঠায় স্বস্তিতে তারা। খুবই খুশির খবর যে ইন্ডিয়া থেকে কোনো প্রকার গরু বাংলাদেশে প্রবেশ করে নাই, যার কারণে কিন্তু আমাদের খামারের কিছুটা অনেকটাই লাভবান হয়েছে। ইন্ডিয়ান গরু আর না আসাতে চাষিরা গরুর দাম ভালোই পাচ্ছে। রাঙামাটি শহরে একমাত্র কোরবানির পশুর হাট বসেছে পৌর ট্রাক টার্মিনালে। পর্যাপ্ত পশু উঠলেও বেশি দামের অভিযোগ ক্রেতাদের। গরুর বাজার অনেকটা চড়া, দাম বেশি, এখনো নাগালের মধ্যে নাই। 5 মণ মাংস হবে মূল্য 60,000 70,000, 60,000 70,000 টাকা কষাই দিতে পারবো। এখন দর কষাকষি বেশি হলেও শেষ সময়ে বেচাকেনা জমে উঠবে বলে আশা বিক্রেতাদের। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কোরবানির পশুর হাটের আরো খবর জানাতে চট্টগ্রাম ও বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। আর একদিন পরই তো ঈদ, হাট জমে উঠেছে কিনা, ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন আপনি? দেখুন, কুরবানির বাকি আছে আর 1.5 দিন, অর্থাৎ আজকে বিকেলটা এবং আগামীকালকে পুরো একটি দিন আছে। এইটিকে মাথায় রেখে আসলে এখন আমরা সকাল থেকে দেখছি নগরীর প্রতিটি বাজারে লোকজনের যে ভিড় সেটি আসলে বাড়ছে। সকালে কিছুটা উপস্থিতি কম থাকলেও এখন বেলা বাড়ার পরপর সেই লোকজনের উপস্থিতি বাড়ছে।
আমরা আসলে গত কয়েকদিন ধরে এবং আজকে সকাল থেকে বাজারে ঘুরে যেটি দেখছি, যে অভিযোগটি পাচ্ছি সেটি হচ্ছে আসলে বিক্রেতারা যে গরুর অতিরিক্ত দাম হাঁকাচ্ছেন, সঙ্গত কারণে অনেকেই আসলে গরু কুরবানির পশু যেটি কেনার কথা সেটি তারা কিনতে পারছেন এবং সে কারণে তারা এক বাজার থেকে অন্য বাজারে ছুটে বেড়াচ্ছেন। আমরা এই বিষয়টি নিয়ে এখানে যারা বিক্রেতা আছেন তাদের সঙ্গে কথা বলছি। তারা বলছে আসলে একটি দাম তারা যে একটি গরু তারা যে দামে বিক্রি করবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন, সেটি আসলে পথে নানা রকমের চাঁদা থেকে শুরু করে ঘন্টার পর ঘন্টা পথে আটকে থাকা পশুর খাবার টাবার থেকে শুরু করে অনেকগুলো বিষয়, অর্থাৎ বাড়তি অনেক খরচ তাদের হয়ে গেছে বলে তারা এখন আসলে বাড়তি দামেই সেই গরুগুলো বিক্রি করার চেষ্টা করছেন। তবে যেহেতু কুরবানির মাত্র আর একটি দিন বাকি আছে, এখন এই মুহূর্তে আমরা দেখছি ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষ চরম যে দর কষাকষি সেটিতে তারা লিপ্ত এবং এর মধ্যেই লাভ লোকসানের খুব বেশি হিসাব না করে এখন আসলে পছন্দের পশুটি তারা কিনে নিচ্ছেন। আমরা এই মুহূর্তে নগরীর সাগরিকা বাজারে আছে। আপনি জানেন যে চট্টগ্রামের মোট 4টি স্থায়ী এবং আরও অনেকগুলো বাজার মিলিয়ে মোট 11টি স্থানে পশু বিক্রি হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন অলিগলিতেও পশু বিক্রির কাজটি চলছে। আপনি যদি দেখেন যেখানে আসলে সারি সারিভাবে নানা বর্ণের, নানা আকারের, নানা রঙের এখানে গরু সাজানো আছে এবং সেই গরুগুলো কেনার জন্য লোকজন কদিন ধরেই ভিড় করছে। আজকেও তার আসলে ব্যত্যয় ঘটেনি। আর এই বাজারে যারা বিক্রি কিনি করতে আসছেন সেখানে আসলে স্বাস্থ্যবিধি সেটি আসলে চরমভাবে লঙ্ঘিত হচ্ছে, এটি আসলে দেখে বোঝা যায়। আপনি যদি আমার ঠিক পেছনে যারা আছেন তাদেরকে দেখেন, বেশিরভাগই মুখে মাস্ক নেই। যাদের আছে তারাও আসলে এক ধরনের দায়সারা গোছেরভাবে সেটিকে ঝুলিয়ে রেখেছেন, অর্থাৎ কোনো মিডিয়ার ক্যামেরা কিংবা প্রশাসনের লোকজনকে দেখলেই তারা হয়তো কিছুক্ষণের জন্য সেই মাস্কটি দিচ্ছেন, পরবর্তীতে আসলে আগের জায়গায় তারা ফেরত যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে ট্রাকে ট্রাকে করে এখনো পর্যন্ত বাজারগুলোতে গরু ঢুকছে এবং সেই গরুগুলো বিক্রি করার জন্য বিক্রেতারা তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। ক্রেতাদের যে অভিযোগ অতিরিক্ত দাম তাদেরকে দিতে হচ্ছে এবং আমরা দেখছি যে আসলে বেলা যত যাচ্ছে সব রকমের। জানতে চাই যে কোরবানির হাটগুলোকে টার্গেট করে আমরা দেখি সবসময় যে মলম পার্টি, অজ্ঞান পার্টি এই সদস্যগুলো সক্রিয় হয়, সেগুলো ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী কতটা তৎপর? আমি আসলে সেটি বলছিলাম যে আসলে এখানে মলম পার্টি ছিনতাইকারী এবং যাতে কোনোভাবে অনুপ্রবেশ ঘটাতে না পারে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য আসলে আমরা দেখেছি পুলিশের পক্ষ থেকে একাধিক অস্থায়ী ক্যাব এখানে বসানো হয়েছে। স্থানীয় থানা যিনি ওসি এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে সমস্ত অফিসাররা আছেন তারা এবং সাদা পোশাকধারী অসংখ্য পুলিশ এখানে ঘোরাফেরা করছে। এখনো পর্যন্ত আসলে চট্টগ্রামে কোনো বাজারেই সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সেটি যাতে শেষ পর্যন্ত বজায় থাকে সেই বিষয়টিকে মাথায় রেখে পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা এখানের যে ভারপ্রাপ্ত যিনি কর্মকর্তা তার সাথে কথা বলছি, তিনি বলছেন যে তারা সিসি ক্যামেরা সহ নানাভাবে তারা বিষয়টিকে পর্যবেক্ষণ করছেন, কোথাও কোনো ধরনের অসঙ্গতি দেখা গেলে তারা আসলে সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন। তবে শান্তির বিষয় হচ্ছে এখনো পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই চট্টগ্রামের এই 11টি বাজারে কোরবানির পশু বিক্রি হচ্ছে। এই হচ্ছে চট্টগ্রাম থেকে কোরবানির আগের যে পশু বিক্রির চিত্র, তার সর্বশেষ খবর। রিটন, আপনি আমাদের সাথেই থাকুন। এবার বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী আমিরুল লতিফ। কোরবানির পশুর হাটে পশু সরবরাহ আপনি কেমন দেখেছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আমি এখন দাঁড়িয়ে আছি বনানী মোড়ের পাশে সুলতানগঞ্জ হাট। এটি অনেক পুরনো একটি হাট বগুড়ার জন্য এবং বগুড়া জেলার বেশিরভাগ গরু এই হাট থেকে যায়। এরকমটি একটি প্রচলিত ঐতিহ্যবাহী ব্যাপার স্যাপার আছে এখানে। আমি সকাল থেকে যে যতটুকু দেখেছি প্রচুর পরিমাণে আসলে এখানে গরু এবং ছাগল দুটোরই সরবরাহ আছে। যা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যাদেরকে দেখা যাচ্ছে তাদের বেশিরভাগই আসলে বিক্রেতা এবং ব্যাপারী। এখনো সেভাবে ক্রেতারা আসা শুরু করেনি, যতটা বলা হয়ে থাকে বা যতটা ধারণা করা হচ্ছে ততটা এখনো ক্রেতা আশা করেনি। যে যতটুকু বিক্রি হচ্ছে টুকটাক দু একটা করে গরু বিক্রি হচ্ছে। তো সেখানে আমাদের কাছে যেটুকুটি মনে হয়েছে যে বিক্রেতারা বলছেন যে বড় গরুর তুলনায় ছোট গরুর, অপেক্ষাকৃত ছোট গরুর চাহিদা বেশি। এর কারণ হিসেবে তারা ধারণা করছেন যেহেতু করোনার কারণে অনেকেরই এবার অর্থনৈতিক অবস্থা হয়তো খুব বেশি ভালো না, তো যার কারণে তারা তুলনামূলক বড় গরুর চেয়ে ছোট গরুতেই বেশি নজর দিচ্ছেন। এ কারণে ছোট গরুর চাহিদা বেশি এবং ছোট গরুর দামটাও বেশি। আর সেই তুলনায় যেগুলো বড় গরু আছে
বিশেষ করে 1 লাখ টাকার উপরে যে বেশি দামি যে গরুগুলো আছে সেই গরুগুলোর চাহিদা এবং দাম তুলনামূলক কম, এরকমটি আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। অন্যদিকে ক্রেতারা বলছেন যে এই ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকের বাজেটের মধ্যেই তারা গরু কিনতে পারছেন, অনেকে বাজেট হচ্ছে না, তারা হয়তো যতটুকু কিনতে চেয়েছিলেন তার থেকে কম বা ছোট গরু কিনতে পারছেন, এরকমটি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল বগুড়া থেকে সবশেষ অবস্থা। চট্টগ্রাম ও বগুড়ার কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। চট্টগ্রামে কোরবানির পশুর জমজমাট বেচাকেনা হচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। করোনা সংক্রমণের কারণে অনেকেই পছন্দের পশু কিনছেন এই ডিজিটাল মাধ্যমে। এর মধ্যে জেলায় মোট চাহিদার 30% পশু বিক্রি হয়েছে এসব অনলাইন থেকে। চট্টগ্রামে কোরবানির পশুর চাহিদা প্রায় 8,09,000। এসব পশু বেচাকেনার জন্য 60টি স্থায়ী ও 162টি অস্থায়ী হাট বসেছে। কিন্তু করোনা সংক্রমণে যারা হাটে যাচ্ছেন না তারা পছন্দের পশু কিনছেন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে। এখনকার যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে অনলাইনে কেনা বেচাতে আপনার আমাদের যে স্বাস্থ্যবিধির বিষয়টা, ওই বিষয়টা যথেষ্ট পরিমাণে নিশ্চিত হয়। করোনা ভাইরাসের একটা যে মুখামুখিটা হইতে হয়, এটা কোনো প্রেডিকশন এটাই নিতে হয় না, কারণ বাসা থেকে নিজের থেকে চয়েস করে, দামও রিজনেবল আছে। তারপর মনে করেন যে আনা বা নেওয়া যাওয়া ওই কোনো প্যারাই নাই। জেলায় সরকারি দুটি ওয়েবসাইট সহ 37টি অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত আছে 4,500 খামার। এসব সাইট থেকে পশুর ছবি, ভিডিও এবং দাম দেখে পশু কিনছেন অনেকে। এরই মধ্যে বিক্রি হয়েছে 1,19,000 পশু। আমাদের খামারিরা কিন্তু অনেক বেশি স্মার্ট। প্রত্যেকের কাছে হাতের মধ্যে মুঠোফোন আছে, অ্যান্ড্রয়েড সেট আছে। তারা নিজেরাই, আমরা তাদেরকে একবার যদি বলি যে আপনি একটা পেজে, অমুক পেজে আপনি একটু এটা অ্যাড দেন, শুধু বলেছি যে এটা অ্যাড দেন, তারা কিন্তু সেই অ্যানিমেলের ছবি ভিডিও সহ দিয়ে, তার বডি ওয়েট দিয়ে, তার অ্যাপ্রক্সিমেট দাম দিয়ে, তার মোবাইল নাম্বার দিয়ে সেটা আপলোড করে দিয়েছে। এরকম 37টা লিঙ্ক আমাদের চট্টগ্রামে আছে। অনলাইনে বিক্রি হওয়া এসব পশুর দাম প্রায় 1,000 কোটি টাকা। এই প্রক্রিয়ায় কোনো ঝামেলা ছাড়াই লাভ গুনছেন খামারিরা। রিসেন্টলি আমাদের কিছু গরু বিক্রি হয়েছে যাদের ছেলেরা বিদেশে থাকেন কিন্তু মায়ের দেশে থাকেন। মাকে তারা গরু কিনে দিবেন, কিন্তু মায়ের পক্ষে এখানে আসা সম্ভব না। তাহলে কিভাবে তাকে সাহায্য করা যায়? তো মাকে সে ওখানে অনলাইন প্ল্যাটফর্মে দেখে মাকে কিনে দিয়েছেন, মাকেও ছবি ভিডিও দিয়েছেন, মাও খুশি হয়েছে। এবং অনলাইন প্ল্যাটফর্ম না থাকলে এটা আসলে কোনোভাবে এই ব্রিজিংটা করা সম্ভব হতো না। প্রাণী সম্পদ বিভাগের তথ্যে সারা দেশে অনলাইনে পশু বেচাকেনায় শীর্ষে চট্টগ্রাম। এছাড়া হাটে নেয়ার আগেই বিভিন্ন খামারে বিক্রি হয়েছে প্রায় 2.5 লাখ পশু। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঢাকার পশুরহাটের খবর দিয়ে এই মুহূর্তে রাজধানীর আফতাবনগর পশুরহাট থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী শাহাদাত স্বপন। শাহাদাত, এই মুহূর্তে যারা হাটে রয়েছেন তারা বেশিরভাগই কেনাবেচার সাথে জড়িত, কারণ আর মাত্র একদিন পরেই কোরবানি। কি অবস্থা হাটের একটু জানাবেন? মিশ্র প্রতিক্রিয়া তো প্রতি বছরই থাকে দাম নিয়ে। এবারও ভিন্ন কোনো চিত্র নেই, মিশ্র প্রতিক্রিয়া আছে। ক্রেতা বিক্রেতাদের যে মিশ্র প্রতিক্রিয়া থাকার সেটা থাকে, বিশেষ করে দাম দর নিয়ে। ক্রেতারা যেমন সবসময় বলে তারা সঠিক দামে কিনতে পারছেন না, বেশি দামে কিনতে হচ্ছে। বিক্রেতারাও বরাবর একই কথা বলেন যে খুব বেশি বিক্রি হচ্ছে না। এবারও কিন্তু তাই। তবে এবার করোনার যে প্রভাব, সে প্রভাব তো পড়েছেই। যেমন এই যে আমার যে গরু দেখতে পাচ্ছেন ক্যামেরায়, এই গরুটা গত 4 দিন আগে আনা হয়েছে। গরুটার আনুমানিক ওজন প্রায় 24 মণ বিক্রেতা বলছেন, এবং তারা এটার দাম চেয়েছে 6 লাখ টাকা। এখন পর্যন্ত এটার দাম 3 লাখ টাকা উঠেছে। তো স্বাভাবিকভাবে তাদের যে হতাশা আছে। এটা তো বড় গরু, কিন্তু ছোট যেসব গরু আছে যেগুলোর চাহিদা বেশি বা মাঝারি গরু, সেগুলির দাম নিয়েও কিন্তু ক্রেতার মাঝে পরস্পর বিরোধী বক্তব্য আছে। তবে আমি আজকে সারাদিন এখানে ঘুরে যেটি বুঝেছি যে যেহেতু বিপুল সংখ্যক পশুর আমদানি আছে হাটে এবং ক্রেতার সংখ্যা অপেক্ষাকৃত অনেক কম, সেই কারণে এক ধরনের একটা আশঙ্কা কিন্তু কাজ করছে বিক্রেতাদের মাঝে যে শেষ পর্যন্ত অবিকৃত রেখে তাদের পশুটা ফিরিয়ে আবার বাড়িতে ফিরতে হয় কিনা। সবকিছু মিলিয়ে তারা কিন্তু এখন দামের ব্যাপারে কিছুটা তৃপ্তির কথা জানাচ্ছেন যে তারা সন্তুষ্ট এবং যে দামে বিক্রি হচ্ছে সেই দামে কিন্তু সন্তুষ্ট। তবে বাজার ব্যবস্থাপনা নিয়ে বিক্রেতাদের একটা অভিযোগ আছে যে এখন পর্যন্ত আমি এই বাজার হাটে এসে যেটি শুনলাম যে অন্তত 8টি গরু চুরি হয়েছে। এই চুরির ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত এখানকার যে কর্তৃপক্ষ আছে বা যে সার্ভিলেন্স টিম আছে তারা কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি এবং ন্যূনতম কোনো ব্যবস্থাও নেয়নি, এরকম অভিযোগ কিন্তু বিক্রেতারা করছেন। আর যে সামাজিক যে দূরত্ব মেনটেন করার কথা করোনাকালীন বা
যে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা সেই বিষয়গুলো কিন্তু খুব ঢিলেঢালা ভাবে এখানে পালন করা হচ্ছে। বলা যায় যে এক প্রকার মানাই হচ্ছে না। যে আশঙ্কা করা হচ্ছিল যে গরুর হাট থেকে হয়তো করোনার যে এখন ওয়েভ চলছে সে ওয়েভের ভয়াবহতা আরো বাড়তে পারে, সেই আশঙ্কা কিন্তু এখনো রয়ে গেছে। হাটগুলোতে কিন্তু এখন পর্যন্ত স্বাস্থ্যবিধির বিষয়টা বলা যায় যে মোটা দাগে উপেক্ষিত আছে। তো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা সকালে যে পরিস্থিতি দেখছিলাম এখন কিন্তু ক্রেতার সংখ্যা স্বাভাবিকভাবে বাড়ছে এবং এই হাট সহ অন্যান্য হাটের চিত্র কিন্তু ঢাকার যে 20টি হাট আছে সেগুলির চিত্র কিন্তু একই। বেলা বাড়ার সাথে সাথে সেখানে ক্রেতার সংখ্যা বাড়ছে এবং বিক্রির বিক্রির বিষয়টিও কিন্তু তখন আরো সরগরম হবে। এই ছিল আমার কাছে আফতাবনগরের গরুর হাট পশুর হাট থেকে কেনা বেচার সবশেষ খবর। রাজধানীর অন্যতম বড় পশুর হাট আফতাবনগর থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন পরিস্থিতির খবর। একদিন পরই ঈদ, এ সময় দম ফেলার ফুরসত থাকে না কামারপল্লীর কারিগরদের। অথচ কোরবানির জন্য ব্যবহৃত সরঞ্জাম প্রস্তুতে এবার তেমন ব্যস্ততা নেই কামারপল্লীতে। করোনা পরিস্থিতির কারণে নেই মানুষের আনাগোনা, এতে হতাশ কামার সম্প্রদায়ের মানুষ। লোহা ও ইস্পাত পুড়িয়ে পিটিয়ে তৈরি করা হচ্ছে ছুরি, চাপাতি সহ বিভিন্ন ধারালো অস্ত্র। প্রতিবছর কোরবানি ঈদের আগে এসব সরঞ্জাম নিতে কামারপাড়ায় আগ্রহীদের আনাগোনা থাকলেও এবার ভিন্ন চিত্র। ঈদ ঘনিয়ে আসলেও ক্রেতার দেখা না পাওয়ায় হতাশ চুয়াডাঙ্গার কামারপল্লীর কারিগররা। আধুনিক যন্ত্রপাতির দাপটে হারিয়ে যেতে বসেছে এই শিল্পের কদর। এতে অনেকেই পেশা বদল করতে বাধ্য হচ্ছেন। অনেক দূর দূরান্ত লোকজন আসে, এবছর কেউ আসতে পারছে না, যার জন্য কোনো কাজ কাম নেই আমাদের। এবারে কুরবানে কোনো কাজই নেই, এইভাবে কি করে চলবো? আমাকে চলার কোনো পথ নেই। কামারদের অবস্থা এখন খুবই শোচনীয়। লকডাউনের কারণে কোনো হাটেই ঠিকমতো গরুও যাচ্ছে না এবং কামারদের ব্যবসাও ঠিকমতো হচ্ছে না। বছরের এই সময়টাতে ভালো ব্যবসার আশায় থাকে নাটোরের কারিগররা, কিন্তু করোনা পরিস্থিতিতে ঈদের আগ মুহূর্তেও ক্রেতার দেখা না পাওয়ায় লোকসানের শঙ্কায় পড়েছেন কারিগর ও ব্যবসায়ীরা। এখন কুরবানি দিব, হাঁসে বা চাকু পড়াইতে আছি আর কি। এইরকম অবস্থা, মানুষের যে গুণা অর্ডার দিয়েছিল আগে সেই অর্ডারের মালগুনা নিচ্ছে না লকডাউনের আগে। একই অবস্থা গোপালগঞ্জে। নারীর টানে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে বাস, ট্রেন, ফেরি সহ লঞ্চ টার্মিনালগুলোতে। স্বাস্থ্যবিধি মানাতে বিশেষ কোনো উদ্যোগ চোখে পড়েনি। সারা বছর যারা কাজের জন্য রাজধানীতে থাকেন, ঈদের ছুটি যেন তাদের কাছে অন্যরকম অনুভূতি। তাই এই সময়ে যে কোনো ধরনের বাধা কিংবা স্বাস্থ্য ঝুঁকি যেন তাদের কাছে তুচ্ছ। স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে করোনা স্বাস্থ্যবিধি আর সব ভোগান্তি উপেক্ষা করেই গ্রামে ফিরছেন অনেকে। বাড়িতে বাবা মা সবাই আছে, বাবা মার সাথে ঈদ করব, আর টিকিট পেতে কোনো ঝামেলা হয়নি আর কি। বাসে আসলে আসছি তো অনেক আগে, প্রায় 2-3 ঘন্টা বাস পাওয়া যাচ্ছে না, রাস্তা নাকি অনেক জ্যাম। 23 তারিখ থেকে ফের শুরু হবে কঠোর লকডাউন। তাই যারা রাজধানী ছাড়ছেন তাদের সবাই ঈদের পরদিনই ঢাকায় ফেরার পরিকল্পনা করছেন। মা ফোন দিয়ে বলতেছে যে বাচ্চাটি দেখি না, আসো 2 দিনের জন্য। আমি যে চাকরি করি যাওয়া যায় না, ঈদের পরের দিন আবার চলে আসতে। যেহেতু 23 তারিখ থেকে লকডাউন শুরু হতে যাচ্ছে, তাই আপাতত প্ল্যান আছে 22 তারিখেই ফিরে আসার। এদিকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বাস কাউন্টারগুলোতে তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। পাশাপাশি আসনে যাত্রী না বসানোর নির্দেশনা থাকলেও অনেক ক্ষেত্রেই তা মানা হয়নি। সামাজিক দূরত্ব যে আমাদের যে করোনার যে সংক্রমণ, এটা আমাদের আসলে এরকমভাবে সামাজিক দূরত্ব হচ্ছে না, এটা মেনটেন হচ্ছে না। কমলাপুর রেল স্টেশনেও দেখা গেছে ঈদে বাড়ি ফেরা মানুষের ভিড়। আন্তনগর ট্রেনে অর্ধেক আসন ফাঁকা রাখার নিয়ম মানা হলেও ভোগান্তি ও বিশৃঙ্খলা চরমে পৌঁছায় লোকাল ট্রেনে। সব সময় তো আসলে সার্ভার কাজ করে না, আমরা অনেক ভোগান্তিও হয়, আর আবার লাইনে দাঁড়ায়ও টিকিট ওরকমটাও অনেক কষ্ট। পাশের সিটটা ফাঁকা, যদিও ট্রেনের টিকিট কাটতে একটা ভোগান্তি ছিল, কিন্তু যাত্রাটা অনেক সুবিধাজনক হয়েছে। টিকিট না কেটে ট্রেনে উঠলে বা করোনা বিধিনিষেধ না মানলে জরিমানা করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। লোকাল ট্রেনে শৃঙ্খলা নিশ্চিতে বাড়তি নজরদারির কথাও বলছেন তারা। সকাল থেকে এই পর্যন্ত যে ট্রেনগুলো গেছে, লোকাল, মেল, কমিউটার এবং আমাদের আন্তনগর ট্রেন, একটা ট্রেনেও কেউ বিনা টিকিটে বিনা মাস্কে ভ্রমণ করতে পারেনি, এটুকু নিশ্চিত করেছি। দূরপাল্লার গণপরিবহনে স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ঈদের পর করোনা সংক্রমণ ভয়াবহ মাত্রায় পৌঁছানোর আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সহকর্মী খালেদ রায়হান এই মুহূর্তে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে মহাখালীতে রয়েছেন, জানবো তার কাছ থেকে ঈদযাত্রার খবর। রায়হান, লকডাউন শিথিলের সবচেয়ে বড় সুযোগ ছিল হুড়োহুড়ি না করে বাড়িতে যাওয়া, যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে। কতটা আসলে সম্ভব হচ্ছে সেটি এই বিষয়টি জানবো। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, ভাড়ার ব্যাপারে যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা? প্রথম বিষয়টি হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে টার্মিনালগুলোতে যেমন যাত্রীদের চাপ বেড়েছে, ঠিক পাশাপাশি কিন্তু যারা আসছেন তাদের মধ্যে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাও বেড়েছে। আসলে স্বাস্থ্যবিধি মানার খুব বেশি সুযোগ নেই। আমি এখন যেখানে রয়েছি মহাখালী টার্মিনাল, এখানে দেখতে পাচ্ছেন যে এখন যদিও বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, গুড়ি গুড়ি বৃষ্টি এখন হচ্ছে, তাই মানুষজন এখান থেকে একটু সরেছেন, কিন্তু মানুষজন যারা আসলে আসছেন তারা কিন্তু স্বাস্থ্যবিধি আসলে সেই অর্থে মানতে চাইছে না, মানার সুযোগও নেই। তার কারণটি হচ্ছে এত মানুষ এখানে আসে, অনেক বাসই যানজটের কারণে টার্মিনালে এসে দাঁড়াতে পারছে না, যার ফলে তারা অপেক্ষা করছেন পরবর্তী বাসটি আসার জন্য। এবং আমি যেমনটি প্রতিবেদনে শুনছিলাম যে কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু আসলে কিছুক্ষণ পর মাইকিং করছেন, সেই মাইকিং করা ছাড়া কিন্তু কার জন্য তেমন কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। এবং বিআরটি এর পক্ষ থেকে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে আমরা দেখেছিলাম, সেখানে দেখেছিলাম একজন যাত্রী অভিযোগ করেছিল তার ভাড়া বেশি চাওয়া হচ্ছে, দ্বিগুণ ভাড়া চাওয়া হচ্ছিল, শুধুমাত্র সেই জন্য অভিযোগ করা হয়েছে এবং তার প্রেক্ষিতে সেই বাস কোম্পানিকে 2000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কিন্তু অন্য কোনো কার্যক্রম আমরা দেখিনি। এখানে আরেকটি বিষয় বলে রাখছি, যেমন আপনি জানতে চেয়েছেন যে বাস ভাড়াকে অতিরিক্ত নেওয়া হয়েছে কিনা। দেখুন, আগে থেকে নির্ধারণ করা ছিল যে 60% বেশি ভাড়া নেওয়া হবে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখছি আমরা তার চেয়ে কম ভাড়া নেওয়া হচ্ছে। তার কারণটি হচ্ছে পাশাপাশি বসে না যাওয়ার নির্দেশনা দেওয়া হলো, অনেকে কিন্তু পাশাপাশি বসে যাচ্ছেন, তারা 2 সিটে ভরে যাচ্ছেন এবং পাশাপাশি বসেই তারা সেক্ষেত্রে তারা কিন্তু আসলে ভাড়া বলাই যে ভাড়া বেশি না হচ্ছে। কিছু কিছু পরিবহন তারা এখান থেকে ছেড়ে যাওয়ার পর, টার্মিনাল থেকে ছেড়ে যাওয়ার পর যখন তারা কিছু দূর এগিয়ে যান, তারপরেই তারা কিন্তু রাস্তা থেকে আবার যাত্রী তুলছেন এবং যাত্রী তুলে সেখানে কিন্তু বেশি ভাড়া আদায় করা হচ্ছে, এমন অভিযোগ আমরা পেয়েছি। আমি কিছুক্ষণ আগে গাবতলীতে ছিলাম, সেখানে আমরা দেখেছি যখন টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যাচ্ছে তখন পাশাপাশি সিট ফাঁকা রেখে 60% বেশি ভাড়া নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তারপরেই যখন একটু দূর ব্রিজটা পার হয়ে যায় ঠিক তখনই আমরা দেখেছি যে যাত্রী কিন্তু গাদাগাদি করে আবার বেশি ভাড়া দিয়ে তারা তুলেছে। ঈদ যাত্রায় স্বভাবতই পরিবারের লোকজন একসাথে মিলে যান, অনেক সময় আমরা যেটি দেখি যে পরিবারের সদস্যরা একসাথে পাশাপাশি সিটে বসতে চান সরকারি নিয়ম না মেনে, সেই ক্ষেত্রেও কি ডাবল ভাড়া দিয়ে যেতে হচ্ছে? না, দেখুন, নিয়ম না মেনেও যদি কেউ পাশাপাশি বসতে চায় তারপরেও কিন্তু পেছনের সিটেও কিন্তু মানুষ বসতে পারছে। সেটা এমন না যে পাশাপাশি বসে যাচ্ছে বলে যে পেছন থেকে তারা আসলে ফাঁকা রাখছেন। বিষয়টা হচ্ছে তারা পাশাপাশি যাচ্ছে এবং 60% যে ভাড়া সেটি নেওয়া হচ্ছে, তার কিছু কিছু ক্ষেত্রে বেশি ভাড়াও নেওয়া হচ্ছে, এমনটি কিন্তু যাত্রীরা বলছেন। মহাখালী থেকে জানাচ্ছিলেন ঈদযাত্রার খবর আমাদের সহকর্মী। আজও ঈদে ঘরমুখী মানুষের চাপ রয়েছে সড়ক, মহাসড়ক ও ফেরিঘাটে। এছাড়া যানজটে গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে কয়েক গুণ বেশি, পড়তে হচ্ছে ভোগান্তিতে। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে মানুষের চাপ। বাস, মিনি বাস, অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনে চড়ে গন্তব্যে যাচ্ছেন তারা। যানবাহনের অতিরিক্ত চাপে মহাসড়কে রয়েছে গাড়ির দীর্ঘ সারি। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে 15 কিলোমিটার এলাকায় উত্তরবঙ্গমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে মহাসড়কের বিভিন্ন স্থানে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটেও রয়েছে যাত্রীবাহী ও পশুবাহী যানবাহনের চাপ। ফেরিঘাটে ঈদে ঘরমুখী মানুষের ভিড় বেড়েছে, যেটি বলছিলাম, একই সাথে বেড়েছে যানবাহনের চাপ। ঘাট পরিস্থিতি নিয়ে জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ ঘোষ, মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাত্রীবাহী ও পশুবাহী যানবাহনের চাপ এই মুহূর্তে আপনি কেমন দেখছেন? আর ঈদযাত্রার স্বাস্থ্যবিধি মেনে চলা একটা বড় চ্যালেঞ্জ, সেটি কতখানি দেখেছেন আপনি? দেখুন, এখানে আসলে কোনোভাবেই কিন্তু স্বাস্থ্যবিধি মানা হয়নি। আমরা সকাল থেকেই কিন্তু পুরো ঘাট এলাকায় দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু যাত্রীদের চাপ বাড়তে শুরু করে। এরপর থেকেই কিন্তু পুরো ঘাট এলাকায় যাত্রীদের তিল ধারণের ঠাঁই ছিল না, সেটি বললেই চলে। পাশাপাশি যে যানবাহনগুলো রয়েছে, বিগত বেশ কয়েকদিনে আমরা ফেরিগুলোতে কিন্তু যাত্রীর চাপ কম দেখলেও আজকেও কিন্তু আমরা দেখেছি যে গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু এইসব যাত্রীরা ফেরিতে এসে জড়ো হয়েছেন। এবং আমি পুরো ঘাট এলাকায় কিন্তু দেখেছি যে সকাল থেকে বেলা যত বেড়েছে যাত্রীদের যে চাপ সেটি বেড়েই চলেছে। পাশাপাশি লঞ্চগুলোতে যদি একটু জানিয়ে রাখি আপনাকে, লঞ্চগুলোতে কিন্তু ধারণ ক্ষমতার যে অতিরিক্ত যাত্রী নেওয়ার কথা নিষেধাজ্ঞা থাকলেও, অর্থাৎ 60% যাত্রী নেওয়ার কথা থাকলেও সেই লঞ্চগুলোতে কিন্তু আপনার 2 থেকে 3 গুণেরও বেশি যাত্রী কিন্তু নেওয়া হয়েছে সেটি বলা চলে। এবং সকাল থেকেই কিন্তু আমরা ফেরিঘাট এলাকায় দেখেছি যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে,
এই মুহূর্তে। সেই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু শত শত ব্যক্তিগত যে প্রাইভেট কার এবং যে পণ্যবাহী যে ট্রাক আছে সেই ট্রাকের পাশাপাশি কিন্তু অন্যান্য যানবাহনও কিন্তু এখানে ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে এবং পুরো ঘাট এলাকার যে পার্কিং ইয়ার্ডটি রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে বলা চলে যে প্রায় বেশ কয়েক শতাধিক গাড়ি কিন্তু এখন ঘাট পারাপারের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি ঘাট কর্তৃপক্ষ কিন্তু বলছেন যে ঈদকে সামনে রেখে কিন্তু তারা ফেরিগুলোতে আজকে সকাল থেকে 15টি ফেরির মাধ্যমে কিন্তু যাত্রীবাহী যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি কিন্তু আপনার পশুবাহী গাড়িগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে পর্যায়ক্রমে সবগুলো যানবাহন পার করা হবে এটিও কিন্তু তারা বলছেন। আর লঞ্চ ঘাটে কিন্তু আমরা দেখেছি পুলিশের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে, তবে যাত্রীদের উপচে পড়া ভিড়ের কারণে কিন্তু খুব একটা সেটি সম্ভব হয়ে ওঠেনি। এবং আরেকটু আমরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে প্রশাসনের যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছেন, তারা বলছিলেন যে এমন ভিড়ের কারণে কিন্তু আসলে পুরো ঘাট পরিস্থিতি কিন্তু তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বেলা বাড়ার পরে কিন্তু সেই যাত্রীর চাপটা কমে আসে। এখন বৃষ্টির কারণে সেটি কিন্তু থেমে থেমে সেই যাত্রীর চাপটি এখনো অব্যাহত রয়েছে। পাশাপাশি যানবাহনের চাপও কিন্তু বাড়ছে এবং ঘাট কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে বিকেলের পর থেকে কিন্তু এই যাত্রীর চাপ আরো বেশ কয়েক গুণ বেড়ে যাবে। তো এই ছিল শিমুলিয়া ঘাট থেকে আমার কাছে এখনকার সবশেষ তথ্য। শুভ ঘোষ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। এরপর আরো যা দেখবেন, সারা দেশে চলছে গণটিকা কার্যক্রম। অনলাইন নিবন্ধনে ভোগান্তির অভিযোগ প্রবাসী শ্রমিকদের। ছিনতাইয়ের 1.5 মাস পর রাজধানীর ধানমন্ডি থেকে উদ্ধার হলো পরিকল্পনা মন্ত্রীর মোবাইল ফোন, 5 জন গ্রেপ্তার। করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে 24 ঘন্টায় ময়মনসিংহ, রাজশাহী সহ 15 জেলায় আরও 141 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় 83 এবং উপসর্গ নিয়ে মারা গেছেন 58 জন। ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তরা খুবই তাড়াতাড়ি মুমূর্ষু হওয়ায় মৃত্যুর হার বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ময়মনসিংহ মেডিকেলে 15 জন মারা গেছেন, যাদের 5 জন করোনা এবং 10 জন মারা গেছেন উপসর্গ নিয়ে। সেখানে নতুন শনাক্ত 281 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 5 এবং উপসর্গ নিয়ে 9 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় খুলনার 4 হাসপাতালের করোনা ইউনিটে 13 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 12 জন মারা গেছেন করোনায়। এদিকে লকডাউন শিথিলে স্বাস্থ্যবিধি না মেনে অবাধে চলাফেরার কারণে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। লোকজন যে বাইরে বেরোয়েছে সংক্রমণটা কিন্তু হিসাবে কিন্তু বেড়েই যাবে, এটা কিন্তু আর কমার সম্ভাবনা না। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুক, আর সবাই যে স্বাস্থ্যবিধি না মানে তার প্রতি কঠোর আইন প্রয়োগ করা হোক। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনায় 11 জন এবং উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টেরটাই সবসময় আমাদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছে যে এরা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। পেশেন্টগুলি আক্রান্ত হওয়ার 2-1 দিন পরে দেখা যাচ্ছে হঠাৎ করে তাদের স্যাচুরেশন কমে যাচ্ছে এবং যখন তারা এখানে আসছে বেশ এমন একটা পর্যায়ে আসে যখন তাদের অক্সিজেন স্যাচুরেশনটা মারাত্মক পর্যায়ে নিচে নেমে যাচ্ছে। সংক্রমণ ও মৃত্যুহার বেড়েই চলছে দক্ষিণাঞ্চলে। গেল 24 ঘন্টায় যশোরে 13, সাতক্ষীরায় 7, চুয়াডাঙ্গায় 5, বাগেরহাটে 4 এবং ঝিনাইদহে 3 জনের মৃত্যু হয়েছে। যদি গতিটা আরেকটু বেশি বাড়ানো যায় বা রিপোর্টটা একটু দ্রুত পাওয়া যায় তাহলে আরো আর্লি চিকিৎসা করার সুযোগ থাকে। সেক্ষেত্রে হয়তো বা মৃত্যু হারটা বা সাধারণ চিকিৎসার ক্ষেত্রে গতিটা আরো একটু ত্বরান্বিত হতে পারে, হয়তো বা মৃত্যু হারটা আরো একটু কমানো সম্ভব। কুমিল্লার বিভিন্ন হাসপাতালে মারা গেছে 13 জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের করোনা ইউনিটে 12 জনের মৃত্যু হয়েছে। 188 জনের করোনার নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে 87 জনের। এই জেলায় শনাক্তের হার 47%। চট্টগ্রাম ও সিলেটে মারা গেছে 6 জন করে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খুলনার করোনা পরিস্থিতির খবর জানবো এই মুহূর্তে। সেখান থেকে আমাদের সাথে রয়েছেন সহকর্মী এইচ.এম. শামীমুজ্জামান। শামীম, খুলনার সর্বশেষ পরিস্থিতি যেটি দেখা যাচ্ছে, আরও 12-13 জনের মৃত্যু হয়েছে করোনা এবং করোনার উপসর্গ নিয়ে। সংক্রমণ কি কিছুটা কমলো? মৃত্যুর অবস্থা তো খুবই খারাপ এখন পর্যন্ত। হ্যাঁ, গত 24 ঘন্টায় কিন্তু খুলনাতে আরো 4 জনের মৃত্যু হয়েছে। খুলনার 4টি হাসপাতালের করোনা ইউনিটের মধ্যে 12 জন করোনা এবং 1 জন করোনা উপসর্গ নিয়ে। আর সংক্রমণের চিত্র যদি আমি বলি তো গত 24 ঘন্টায় কিন্তু খুলনাতে করোনা শনাক্ত হয়েছে 213 জন। আর এই সময়ের মধ্যে
877 জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। সব মিলিয়ে করোনা শনাক্তের হার যদি বলি তাহলে 24%। সেই হিসেবে কিন্তু আমরা বলতেই পারি যে গত কয়েকদিনের তুলনায় আজ করোনা সংক্রমণের হার অনেকটাই কম। তবে এতে কিন্তু আসলে এটা কিন্তু স্বস্তিদায়ক নয় বলেই কিন্তু আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন। আমি সেটা নিয়ে কথা বলেছিলাম খুলনা সিভিল সার্জনের সাথে, কথা বলেছিলাম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা উপাধ্যক্ষ ডাক্তার মেহেদী নওয়াজের সাথে। তারা যেটা বলছেন যে কিছুটা কমেছে, কিন্তু আসলে স্বস্তিদায়ক না হওয়ার পিছনে কারণটা হচ্ছে যেহেতু আমরা জানি যে কঠোর লকডাউনের আসলে শিথিল অবস্থা চলছে, এই সময়ের মধ্যে মানুষ যেভাবে বাইরে ঘোরাফেরা করছে বা স্বাস্থ্যবিধি মানছে না, এটা কিন্তু আসলেই বেশ উদ্বেগজনক। এবং তারা যেটা বলছেন যদি এই অবস্থা চলতে থাকে তাহলে কিন্তু শিথিল লকডাউন থাকবে না, অর্থাৎ ঈদের পরে কিন্তু করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে কিন্তু আসলে চিকিৎসকরা বলছেন। তারা এও বলছেন যে এই সময় আসলে মানুষ স্বাস্থ্যবিধি মেনেই যাতে চলাফেরা করে এবং মানুষ যেমন অবাধে ঘোরাফেরা করছে সেই অবাধে যাতে ঘোরাফেরা না করে। খুলনার করোনা পরিস্থিতির খবর জানছিলাম সহকর্মী শামীমুজ্জামানের কাছ থেকে। রাজধানীর 16টি সরকারি হাসপাতালের 15টিতেই আইসিইউ বেড ফাঁকা নেই। আইসিইউর জন্য রোগীকে ছুটতে হচ্ছে হাসপাতাল থেকে হাসপাতালে। ঈদের পর পরিস্থিতি আরও খারাপ হবে বলে সতর্ক করছেন চিকিৎসকরা। তীব্র শ্বাসকষ্ট ব্যবসায়ী মোখলেসুর রহমানের, অক্সিজেন স্যাচুরেশন 30। মেহেরপুর থেকে এসেছেন মহাখালীর ডিএনসিসি করোনা হাসপাতালে। আইসিইউ না পেয়ে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত অ্যাম্বুলেন্সে অপেক্ষা। এখানে কোনো অক্সিজেন নাই। পরে সংকটাপন্ন এই রোগীকে নিয়ে ফিরে যান স্বজনরা। বিভিন্ন হাসপাতালে খুঁজতে থাকেন আইসিইউ। ঘণ্টাখানেক পরে হাসপাতাল কর্তৃপক্ষের ফোন পেয়ে ডিএনসিসি হাসপাতালে ফিরে আসেন তারা। মুখলিসুর রহমানের জন্য ব্যবস্থা হয় একটি আইসিইউ বেড। এখানে হাইবল অক্সিজেন না থাকার কারণে রুগীকে একটি প্রাইভেট কিউর হাসপাতালে পাঠানো হয়েছে এখানকার মিডিয়া থেকে। যখন ওখানে চলে যায় তারপর আবার ফোন দেওয়া হয় যে এখানে ব্যবস্থা করা হয়েছে, নিয়ে আসেন রুগী। আমরা চলে গিয়েছিলাম, এখানে ফোন নাম্বার ছিল, আমাদের পরিচিত ছিল। উনি আবার বললো যে ভাই একজনের খালি হয়ে গেছে, আপনি আসেন এই মুহূর্তে তাড়াতাড়ি ফের অ্যাম্বুলেন্স ঘুরে নিয়ে আসেন, আপনি হাই ফ্লো পাবেন। করোনাক্রান্ত স্বপ্না বেগমকে সিলেট থেকে নিয়ে এই হাসপাতালে এসেছেন তার ছেলে। এর আগে আইসিইউ এর জন্য ঘুরেছেন 4টি হাসপাতাল। ভর্তি করছিলাম, একটাতে ইয়ে করেছিলাম, এখানে ঢাকাতে রেখেছিলাম, ডিএনসিসি হাসপাতালে আইসিইউ বেড চালু আছে 200টির মতো, ফাঁকা আছে মাত্র 20টি। আর রাজধানীর বাকি 15টি সরকারি হাসপাতালে খালি নেই একটিও। পরিস্থিতি সামাল দিতে 10 দিনের মধ্যে ডিএনসিসির 500 সাধারণ বেডে লাগছে সেন্ট্রাল অক্সিজেন লাইন। এই জায়গাটাতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি যে আমার যে মেডিসিনগুলো লাগবে সেগুলো স্টকটাকে আরও এনহ্যান্স করা, এবং যে ইকুইপমেন্টগুলি আমার লাগছে, আমার যে হাই ফ্লো আরও লাগবে বা আমার আরও সিপ্যাপ লাগবে, এবং অক্সিজেনের যে সেন্ট্রাল লাইন সাপোর্ট সেটা আমরা বাড়াচ্ছি। সুতরাং আমরা আশা করি যে আমাদের সক্ষমতা দেখা যাবে যে হয়তো আফটার 10 days আমাদের প্রায় দ্বিগুণ পরিমাণ সামর্থ্য আমরা অর্জন করতে পারব। এদিকে রাজধানীর 11টি বেসরকারি হাসপাতালেও ফাঁকা নেই আইসিইউ বেড। 2-1টি করে ফাঁকা আছে বাকি 17টি করোনা হাসপাতালে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশ জুড়ে চলছে গণটিকা কার্যক্রম। প্রতিদিন গড়ে প্রায় 2 লাখ মানুষ টিকা নিলেও নানা ভোগান্তির অভিযোগ করছেন টিকা গ্রহণকারীরা। বেশি ভোগান্তির অভিযোগ প্রবাসী শ্রমিকদের। তাদের দাবি বারবার চেষ্টা করেও নিবন্ধন করা যাচ্ছে না। অনেকে আবার নিবন্ধন করলেও SMS পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। বিদেশগামী সহ দেশের সবাইকে ধীরে ধীরে করোনার টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। টিকা নিবন্ধনের বয়সসীমাও কমিয়ে 35 বছর করা হয়েছে। সুরক্ষা অ্যাপের মাধ্যমে দেশের যে কোনো জায়গা থেকে নিবন্ধন করা যাচ্ছে। বয়সসীমা কমানোর কারণে এবং নতুন টিকা আসার খবরে নিবন্ধনের সংখ্যা বেড়েছে। ওরা বলতেছে কালকে বন্ধ হয়ে যাবো অফিস, রাত্রে SMS আসবে, তাহলে আমাদের 27 তারিখ ফ্লাইট, তো আমরা কি করবো এখন? লকডাউন করে দেবো, সামনে যে আমাদের কি পরিস্থিতি হবে। আমার আগামী মাসের 11 তারিখ আমার লাস্ট ডেট, বিচার মেয়াদ শেষ। সৌদিতে আমি 2005-এর 5 মাসে গেছি। আমার ওইখানে মনে করেন ব্যবসা বাণিজ্য আছে, বুঝছেন, তো আমার যাওয়াটা একদম ইমার্জেন্সি দরকার। দেশে মডার্নার আরও 30 লাখ ডোজ টিকা পৌঁছাবে আজ।
সন্ধ্যা 7টার পর একটি বিশেষ ফ্লাইটে টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। জাতিসংঘের টিকা জোট কোভ্যাক্স কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্র থেকে এই টিকা পাচ্ছে বাংলাদেশ। এর আগেও কোভ্যাক্সের মাধ্যমে মডার্নার 25 লাখ ডোজ পেয়েছে বাংলাদেশ। এছাড়া এ মাসেই অক্সফোর্ড ও সিনোফার্মের টিকার দুটি বড় চালান আসার কথা রয়েছে। আগামী 1.5 মাসে দেশে আসবে 2.25 কোটি ডোজ টিকা। এর মধ্যে আছে ফাইজারের 60 লাখ ভ্যাকসিনও। এখন 3 কোটি ডোজ টিকা সংরক্ষণের ব্যবস্থা আছে সরকারের। দেশে এ পর্যন্ত অক্সফোর্ড, ফাইজার, মডার্না ও সিনোফার্মের 1.69 লাখ ডোজ টিকা এসেছে। আজ করোনার টিকা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুপুরে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি টিকা নিতে যাবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকেরা। করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পর গত 8 জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেন খালেদা জিয়া। নিবন্ধনের সময় টিকার কেন্দ্র নির্বাচন করা হয় মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে তিনি গুলশানের বাসভবনে অবস্থান করছেন। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের চুরি হওয়া আইফোন উদ্ধার করেছে ডিএমপির রমনা বিভাগ। এ সময় সগির আরিফ ও সুমন সহ চোর চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করা হয়। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানান রমনা জোনের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাজ্জাদুর রহমান। ধানমন্ডির 7 মসজিদ এলাকার জীবন নামের একজনের কাছ থেকে উদ্ধার করা হয় মন্ত্রীর ফোনটি। চক্রের কয়েক হাত ঘুরে ফোন আনলক করে বিক্রি করা হয় জীবনের কাছে। তবে মন্ত্রীর ফোন জানতে পেরে সেটি রেখে দেয় জীবন। মোবাইল ফোন উদ্ধারের অভিযানে বেশ কিছু চুরিকৃত ফোন ও ল্যাপটপ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মোবাইল চুরি চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালানোর কথাও জানিয়েছে পুলিশ। আরিফকে গ্রেপ্তার করলে সেখানে আমরা আমাদের যে টার্গেটেড মোবাইলটা সেটা উদ্ধার করি, তার ল্যাপটপ এবং আরো কয়েকটা মোবাইল উদ্ধার করার পরে ল্যাপটপ সার্চ করার পরে আমরা দেখতে পাই যে এখানে আমাদের বেশ কিছুদিন আগে মাননীয় পরিকল্পনা মন্ত্রীর যে মোবাইলটা ছিনতাই হয়েছিল সেই মোবাইলের একটা পিকচার এবং ওইখানে সেইটা সংরক্ষিত। ময়মনসিংহ কক্সবাজারে র্যাবের সাথে আলাদা গোলাগুলিতে 3 জন নিহত হয়েছে। নিহতরা সবাই ডাকাত বলে দাবি করেছে র্যাব। এসব ঘটনায় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। র্যাব জানিয়েছে ময়মনসিংহের গফরগাঁওয়ে র্যাবের সাথে গোলাগুলিতে 2 জন নিহত হয়। রোববার রাতে যশোরা ইউনিয়নের বারোইল গ্রামে অভিযানের সময় র্যাবকে লক্ষ্য করে ডাকাতরা গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে আহত 2 ডাকাতকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে র্যাবের সাথে গোলাগুলিতে কলিমুল্লাহ ডাকাত গ্রুপের প্রধান করিম ডাকাত নিহত হয়েছেন। বিএনপির নেতারা বলেছে কারফিউ দিলে জনগণ মানবে না, অথচ সরকার কারফিউর কথা ভাবেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি নেতারা লকডাউনকে মর্মান্তিক তামাশা বলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসলে বিএনপি জনগণের সাথে মর্মান্তিক তামাশা করেছে। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। একসময় ভ্যাকসিনের বিরুদ্ধেও তারা অপপ্রচার চালিয়েছিলেন, আবার বললেন কারফিউ দিলে তা জনগণ মানবে না, অথচ সরকার কারফিউর কথা ভাবেও। আসলে নিজেদের বিবেক বুদ্ধি অনুযায়ী না চললে এবং না বললে এমনই হয়। প্রিয় ঔপন্যাসিক, নির্দেশক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের নবম মৃত্যুবার্ষিকী আজ। ক্যান্সারে ভুগে 2012 সালের এই দিনে নিউ ইয়র্কের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে নুহাসপল্লীতে তাকে সমাহিত করা হয়। হুমায়ুন আহমেদের জন্ম 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে। 1972 সালে প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশের পরই ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। তার লেখা 200-র বেশি বই দীর্ঘদিন 21শে বইমেলার বই বিক্রির তালিকায় শীর্ষে ছিল। হিমু, মিসির আলীর মতো অনবদ্য চরিত্রের মাধ্যমে অগণিত পাঠক আর ভক্ত তৈরি করেছেন এই কথার জাদুকর। বাংলা সাহিত্যে অনন্য অবদান রাখায় পেয়েছেন 21শে পদক, বাংলা একাডেমি পুরস্কার, মাইকেল মধুসূদন পদক সহ অসংখ্য সম্মাননা। আগুনের পরশমণি, দারুচনি দ্বীপ ও ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতে নেন হুমায়ুন। তার নাটকও ছিল জনপ্রিয়তার শীর্ষে। আজ পবিত্র হজ। এরই মধ্যে আরাফাত ময়দানে পৌঁছেছেন হাজিরা। লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনিতে প্রকল্পিত পুরো ময়দান, সেখানেই হজের মূল খুতবা দেয়া হবে।
হজের সব আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল পশু কোরবানি দেবেন হাজিরা। এহরাম পরিহিত আল্লাহর মেহমান ৬০,০০০ হাজির সমবেত অবস্থান ঐতিহাসিক আরাফাতের ময়দানে। মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় তাদের কণ্ঠে স্বতঃস্ফূর্ত উচ্চারণ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আমি হাজির, হে আল্লাহ, আমি আপনার দরবারে হাজির। আজ সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন সারা বিশ্ব থেকে সমবেত হওয়া ৬০,০০০ হাজি। আরাফাতের ময়দানে হজের খুতবা শুনে এক আজানে জোহর ও আসরের নামাজ আদায় করবেন হাজিরা। মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়ক ডক্টর বান্দাল বালিলার পাঠ করা খুতবা অনুবাদ হবে বাংলাসহ ৯টি ভাষায়। সন্ধ্যায় মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। মুজদালিফায় আবারও এক আজানে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। রাতে মুজদালিফায় থাকবেন খোলা আকাশের নিচে। শয়তানকে মারার জন্য সেখানে পাথর সংগ্রহ করবেন। মঙ্গলবার ফজরের নামাজ পড়ে ফিরবেন মিনায়। শয়তানকে পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথার চুল ছেটে গোসল করবেন। এরপর মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করবেন। ইহরাম ত্যাগের মাধ্যমে হজের মূল কার্যক্রম শেষ করবেন হাজিরা। করোনা মহামারীর কারণে দ্বিতীয় বছরের মতো সীমিত পরিসরে হজ পালিত হচ্ছে। গত বছরের চেয়ে এবারে শর্ত সাপেক্ষে বেশি সংখ্যক মানুষকে হজের অনুমতি দেয়া হয়েছে। ১৫০ দেশ থেকে ৬০,০০০ মানুষ এবার হজ করার অনুমতি পেয়েছেন। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার নতুন হটস্পট ইন্দোনেশিয়ায় একদিনে ১,০৯৩ জন মারা গেছেন, নতুন শনাক্ত ৪৪,০০০। এদিকে বিশ্বে একদিনে ৬,৬০০ জনের মৃত্যু হয়েছে আর নতুন করে শনাক্ত হয়েছে ৪,৩৭,০০০-এরও বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে ৪১,৫০,০০০। এ পর্যন্ত আক্রান্ত ১৯,১১,০০,০০০-এরও বেশি। ব্রাজিলে একদিনে করোনায় মারা গেছে আরও ৯৩৯ জন, নতুন শনাক্ত হয়েছে ৩৪,০০০। ভারতের দিল্লিতে ৪ মাস পর ২৪ ঘন্টায় করোনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে দেশটিতে একদিনে আক্রান্ত বেড়েছে ৭.৫%। সেখানে ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ৪১,০০০ রোগী, মৃত্যু হয়েছে ৫০০ জনের। রাশিয়ায় একদিনে মারা গেছে ৭৫০ মানুষ। কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পশ্চিম ইউরোপ। জার্মানি ও বেলজিয়ামে ১৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জার্মানিতেই মারা গেছে ১৫৭ জন। রোববার সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাইনল্যান্ড গ্যালাটিনের রাজ্যের আর ভাইলারের ছোট শহর শুল পরিদর্শন করেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। এ সময় তার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও শহরের মেয়র। পরিস্থিতিকে ভয়াবহ আখ্যা দিয়ে বন্যা দুর্গত এলাকা পুনর্গঠনের আশ্বাস দেন তিনি। বৃহস্পতিবারের আকস্মিক বন্যার পর উদ্ধার তৎপরতার সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। এখনও নিখোঁজ অনেকে, স্থানীয় কর্তৃপক্ষ বলছে। আর ভাইলারেই মারা গেছে ১১০ জন আর আহত ৬৭০ জন। অনেক এলাকায় এখনও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ইসরায়েলি একটি স্পাইওয়্যার ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছে। রোববার ১৪টি আন্তর্জাতিক গণমাধ্যমে এমন অভিযোগ ফাঁসের তথ্য দেওয়া হয়। এসব প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি করা সফটওয়্যার পেগাসাস ব্যবহার করে এই আড়ি পাতা হয়। ভুক্তভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকায় সাংবাদিক, মানবাধিকার কর্মী, আইনজীবী, এমনকি কোনো দেশের ক্ষমতাসীন পরিবারের সদস্যরাও রয়েছেন। পেগাসাস হলো একটি স্পাইওয়্যার যা বিশেষ ধরনের ভাইরাস। এর মাধ্যমে আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনের সব মেসেজ, ছবি, ইমেল, কল রেকর্ড চুরি করা যায় এবং ফোন ব্যবহারকারীর অজান্তেই মাইক্রোফোন চালুও করা যায়। এছাড়া ৫০,০০০-এরও বেশি ফোন নম্বরের একটি তালিকাও ফাঁস করা হয়েছে। কোনো ফলাফল ছাড়াই শেষ হলো আফগান সরকার ও তালেবানের বৈঠক। তবে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় আবারও বৈঠকে বসার কথা জানিয়েছেন তারা। কাতারের রাজধানী দোহায় ২ দিনের আলোচনা শেষে রোববার এক যৌথ বিবৃতিতে তারা একথা জানান। দোহায় শান্তি আলোচনা শুরুর পর ধারণা করা হচ্ছিল ঈদুল আজহা উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হবে দুই পক্ষ। তবে কোনো পক্ষই সেরকম কোনো ঘোষণা দেয়নি। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার শুরুর পর কয়েক সপ্তাহে দেশটির বিভিন্ন এলাকা দখলে নিয়েছে তালিবান যোদ্ধারা।
কাল বাংলাদেশের হোয়াইট হাউসের মিশন। তৃতীয় ওয়ানডেতেও জিম্বাবুয়েকে হারানোর লক্ষ্য তামিমের দলের, পাশাপাশি ওয়ানডে সুপার লিগের দ্বিতীয় স্থান মজবুতে পূর্ণ 30 পয়েন্ট অর্জন করতে চায় টাইগাররা। হারারেতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর 1:30টায়। সিরিজ নিশ্চিত হলেও টপ অর্ডারের ধারাবাহিকতা নেই, মিডল অর্ডারেও আসছে না বড় কোনো ইনিংস। তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে জোর ম্যানেজমেন্টের। একাদশে একটা পরিবর্তনের সম্ভাবনা বেশি। মিঠুনের জায়গায় দেখা যেতে পারে উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে। সিরিজ নিশ্চিত হওয়ায় টি-20-র আগে মুস্তাফিজকে নিয়ে ঝুঁকি নিতে চায় না থিঙ্ক ট্যাঙ্ক। জিম্বাবুয়েকে এর আগে 5 বার হোয়াইট হাউসের লজ্জা দিয়েছিল বাংলাদেশ। এবার তালিকা বড় করার সুযোগ তামিমদের সামনে। ব্যাটে বড় রান নেই সাকিব আল হাসানকে নিয়ে এমন আলোচনা হচ্ছিল, তবে অধিনায়ক কোচ সতীর্থদের বিশ্বাস ছিল যে কোনো সময় ব্যাটিংয়ে ছন্দ খুঁজে পাবেন সাকিব। তাই হয়েছে। হারারেতে বিপদের সময় দলকে টেনে তুলে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। 109 বলে তার অপরাজিত 96 রানের গুরুত্ব অপরিসীম। দল চাপে ছিল, নিজেও কম নয়। সাকিব স্বরূপে ফিরলেন। ব্যাটসম্যান সাকিবের ফেরাটা হলো চ্যাম্পিয়নের মতো। সিরিজ নিশ্চিতে স্বস্তি টাইগার জেরায়। সাকিবের আক্ষেপ 4 রানের, সেঞ্চুরিটা যে মিস হয়ে গেল। প্রতিপক্ষ হোক জিম্বাবুয়ে, এই ইনিংসের মাহাত্ম্য অসীম। এই 96 রান যে সেঞ্চুরির থেকে কম নয়। অন্য প্রান্তে যখন সতীর্থদের হারিয়েছেন একে একে, সাহস রেখে ম্যাচ জেতানোর সংকল্প আরো দৃঢ় হয়েছে। ব্যাটিং নিয়ে ধেয়ে আসা সমালোচনা প্রশ্নের জবাব দেওয়ার এটাই তো সেরা সুযোগ। সাকিব সেটা বুঝে ঠান্ডা মাথা রেখে ইনিংস গড়ে নিয়েছেন। তিনে নেমে 2019 বিশ্বকাপের সেই সাকিবকেই যেন দেখা গেল এদিন। কঠিন সময়ে ম্যাচ জেতানো ইনিংস তাকে ফিরিয়ে দিয়েছে আত্মবিশ্বাস। টিমের জেতার জন্য এটা বড় কন্ট্রিবিউশন ছিল, সো সেই দিক থেকে ভেরি হ্যাপি। বাট কোনোটার থেকে কোনোটাই কম না। আমি সবসময় চেষ্টা করি যে টিমের জন্য যতটা সম্ভব কন্ট্রিবিউট করার। সো 2 দিনই করতে পেরে আমি খুবই খুশি। আগের ম্যাচে 5 উইকেট শিকারে বোলিংয়ে সেরা ছিলেন সাকিব। এদিনও ইকোনমিক্যাল, সাথে জোড়া উইকেট গেছে তার অ্যাকাউন্টে। চাকাভা মায়ার্স দুজনে গলার কাঁটা হয়েছিলেন। তাদের তুলে সময় মতো ব্রেক থ্রু দিয়েছেন তিনি। হারারের দ্বিতীয় ওয়ানডে তাই সাকিবময়। আর দিনটা যখন সাকিবের হয়, বাংলাদেশকে কে থামায়? মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন আরও বিস্তারিত জানতে।